আচ্ছা রামু, ওই সবার মেঘের যতন আমার জীবনে যদি কালো মেঘ নেমে আসে, তুই পারবি তো? পারবি তো আমাকে রক্ষা করতে? পারবো নন্দিনী, পারবো। তুই আমাকে ছেড়ে কখনো চলে যাবি না তো? চুপ, একদম চুপ। রামু, তাকা, আমার চোখের দিকে তাকা। রামু, দেখতে পাচ্ছিস এই নন্দিনী খুব বিপদে পড়েছে, আর এই রামু তাকে ছেড়ে পালিয়ে গেছে। রামু, জানিস, আচ্ছা তোর জীবনে যদি সত্যি সত্যি কোনো বিপদ ঘটে যায়? পারবে না, পারবে না। আমার তুই যতদিন আমার পাশে আছিস, আমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তারপর তারপর তোর এই দুটো হাত ধরে তোকে সঙ্গে নিয়ে চলে যাব অনেক দূরে, রামু, যেখানে থাকবে অসীম আকাশ, পাখিদের কিচিরমিচির ডাক, আর বাতাসে শো শো শব্দ, আর আমার বুকে আমার ভালোবাসা। নীল আকাশের নিচে এই পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ। তুমি দেখেছ নীল আকাশের নিচে পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ। তুমি দেখেছ অসীম আকাশ, দেখো ঘুমায় মানুষ, জাগে শুধু কত ব্যথা হাহাকার। ছোট ছোট মানুষের ছোট ছোট আশা, কে রাখে খবর তার? তুমি দেখেছ কি নীল আকাশের নিচে এই পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ। তুমি দেখেছ, তুমি দেখেছ, তুমি দেখেছ। রামু, এই রামু, তুই পারবি তো? রামু, তুই পারবি তো এই সমাজের বেড়াজাল ভেঙে আমাকে সেই স্বপ্নের দেশে নিয়ে যেতে? পারবো, খুব পারবো। তুই সারা জীবন থাকবি আমার পাশে, আর আমি সারা জীবন তোর এই দুটো চোখ দেখবো, আর সেই চোখে তুই স্বপ্ন সাজাবি। রামু, ওই শোনো পাখিও বলছে কথা, একই কথা বলছে সে বারবার। এই তো এসেছে দিন ভালোবাসবার, এই তো এসেছে দিন ভালোবাসবার। ওই পাখিও বলছে কথা, একই কথা বলছে সে বারবার। এই তো এসেছে দিন ভালোবাসবার, এই তো এসেছে দিন ভালোবাসবার। রোদ মাখায় জলে রোদ মাখায় স্বপ্নে
এই তো এসেছে দিন ভালোবাসবার, এই তো এসেছে দিন ভালোবাসবার। ওই চলো পাখিও বলছে কথা, একই কথা বলছে সে বারবার। এই তো এসেছে দিন ভালোবাসবার, এই তো এসেছে দিন ভালোবাসবার। শুনুন, আপনি আগে আমার কথাটা মন দিয়ে শুনুন মিস্টার রয়। আমি কিন্তু কোনো লস মেনে নেব না। কোম্পানিতে আপনাকে মুখ দেখানোর জন্য টাকা দেওয়া হচ্ছে না বলে দিলাম। ম্যাডাম, কি ব্যাপার সত্যবাবু, আপনি এই থানাতে আপনার নামে কমপ্লেন এসেছে। What? আমি বলছি না ম্যাডাম, আমি বলছি না, বলছি ওই মিলের কর্মচারী, মানে নিমাই মিলের কাজ করতে গিয়ে ওই নিমাই দাসের একটা হাত কাটা গিয়েছে। কোম্পানি থেকে এখনো তাকে কোনো টাকা পয়সা দেওয়া হয়নি, তাই তাই ওই ভিখারির বাচ্চাটা থানায় কমপ্লেন করেছে। রাবেশ কাজ করতে গিয়ে কারোর হাত পা কাটা যাবে, কারোর মাথা কাটা যাবে, সেটা অত্যন্ত স্বাভাবিক ব্যাপার। কোম্পানি থেকে ওদের প্রতি মাসে মাসে মাইনে দেওয়া হয়, বাস আমি চাই ওকে। ওদের আর দোষ দিয়ে লাভ কি ম্যাডাম? ওদের যত দেবেন ওদের চাহিদা ততই বেড়ে যাবে। তার মধ্যে তো আপনিও আছেন, মাস গেলে মোটা টাকা পান, তারপরে এগুলো আমাকেই দেখতে হবে। একদম না ম্যাডাম, একেবারেই চালিয়ে শাড়ি ম্যাডাম, শাড়ি একেবারেই ইয়ে করে দেবো, সোজা করে দেবো। তাই তাই আপনার কাছে এসেছি ম্যাডাম ওই পারমিশনের জন্য। আপনি বললেই ম্যাডাম, হ্যাঁ আপনি বললেই একেবারে ঢুকিয়ে বলি ঢোকাননি কেন? জানেন না পাগলা কুকুর আর পাগলা ষাঁড় বেশিদিন ছেড়ে রাখতে নেই, দুটোকেই বিপদ ডেকে আনে। ম্যানেজার বাবু, আপনি থাকতে বিষয়টা থানায় পৌঁছলো কেন? বুঝতে পারিনি ম্যাডাম, একদম ব্যাপারটা বুঝতে পারিনি। ওই ছোট লোকগুলো সামান্য ব্যাপার নিয়ে একেবারে যে থানায় পৌঁছে যাবে আমি ব্যাপারটা একদমই বুঝতে পারিনি। আসলে ম্যাডাম, আসলে আপনি বুঝতেই পারেননি যে সবকিছু ম্যানেজ করার জন্যই আপনাকে কোম্পানিতে ম্যানেজারের পোস্টটা দেওয়া হয়েছে। ভুলে যাবেন না, হাত ছড়ালে রাস্তায় কুকুরের অভাব হয় না। ম্যাডাম খুব গায়ে লাগলো তাই না? আসলে কি জানে, ভালো কাজ করলে তবেই পুরস্কার পাবেন, না হলে তিরস্কার। কি জানেন, আপনি আমার স্বামীর বন্ধু, তাই এতদিন ধরে আমাদের সঙ্গে আছেন। তা না হলে কবেই লাথি মেরে বাড়ি থেকে বের করে দিতেন, তাই না ম্যাডাম? আসলে কি জানেন তো ম্যাডাম, কুকুরের লেজ তো, তাই এখনো ভালোভাবে সোজা হতে পারেনি, এখানেই পড়ে আছে। ম্যাডাম ছেড়ে দিই, ওই সামান্য ব্যাপার আমিই সামলে নেব। সত্যবাবু, আমি আমার কারখানার ম্যানেজারের সঙ্গে কথা বলছি। সেখানে থার্ড পার্সেন্টও একদম নাক গলাবেন না। আপনি মনে রাখবেন, আপনার গায়ের এই পোশাকটার জন্য আপনার যত কদর, নইলে ঢোড়া সাবার আপনার মধ্যে কোনো তফাৎ নেই। আপনাদের ভাগ্য ভালো যে ছোট এখানে নেই, নালে আপনাদের জীবনটাই তো থাকতো না। যেদিকে চায় প্রাণ, বেয়ারা চালাও ফোর। ছোট বাবু, এ বাবা, এ তো দেখছি চাঁদের হাট। তো পুলিশ অফিসার সত্য বিশ্বাস আর ম্যানেজার রাঘব ঘোষাল। ছোট বাবু, সরি সরি সরি, ঘোষাল বাবু, ঘোষাল বাবু। মামি, এনি প্রবলেম? নট এট অল। তা তুই এখন কোথা থেকে আসছিস বেটা? আমি বলতে পারবো না মামি, আমি এই কোথা থেকে আসছি বলতে পারবো না। আরে আমি তো নিমাই দাসের মেয়ের করে এলাম, তা কি মায়াকে বলা যায়? একদম না। রাজ, তুমি একদম চিন্তা
চিন্তা করো না, আমি ভালো কাজ বা খারাপ কাজ যাই করে আসি, প্রমাণ কিন্তু ছেড়ে আসিনি। মাই ডিয়ার সান, আমি তোমার কাছে সেটা আশাও করি না। আর আশা করবে না মামি, কারণ আমি তোমার ছেলে রাজাদিত্য বর্মন। এই সত্য বিশ্বাস, মানুষের বিশ্বাস ভঙ্গ করে কি খবর এনেছে বলুন? তেমন কিছু নাই ছোট বাবু, ওই খুব সামান্য একটা ব্যাপার। ছোট বাবু, আপনার পিছনে ওটা কি? প্যান্টের পিছনে, প্যান্টের পিছনে। এই! নেন দাদা, এই নেন। আরে পড়তে বলছি না, আমরা পড়তে বলছি না, ওটা নিয়ে রাখুন। নিমাই দাসের বোনের ব্যাপারটা আপনাকে তো সালটাতে হবে না? না মানে আপনি রাজ, তুই সব জানিস? মামি, তুমি কি আমাকে ওদের মতো গরু ছাগল ভাবলে নাকি, যে খালি খালি মাঠে গিয়ে ঘাস খাবার চলে আসবো? আমি তোমার ছেলে রাজাদিত্য বর্মন। আমি সারা গাছেরও খাই, তলায়ও কুড়ো। আচ্ছা মামি, তুমি একটু ভিতরে যাও তো, আমি এদের সঙ্গে একটু কথা বলে নিই। ওকে, আমি যাচ্ছি। তবে একটা কথা রাজ, ওই উত্তরপাড়া বস্তির ব্যাপারটা কিন্তু তোকেই সলভ করতে হবে। সেটা সোজা ভাবেই হোক আর নয়তো বেকা ভাবেই হোক। আন্ডারস্ট্যান্ড? আমি সালা না শয়তানের জাল মামি। সালা নেগেটিভ আর পজিটিভ দুটো পকেটে করে নিয়ে যাই। যখন সালা যার যেটা লাগবে সালা তার পিছনে ঢুকিয়ে দিই। হ্যাঁ সত্যবাবু, ওই ঝিলের ধারে আপনার নিমাই দাসের মেয়েটার যা বডি পড়ে আছে, যান তাড়াতাড়ি যান। ছোট বাবু নয়, রাজাদিত্য বর্মন, ছোট করে রাবণ। এই সত্যবতের বাচ্চা, সালা মাস গেলে মোটা টাকাটা দিয়ে কি তোমার বইয়ের এই ঘোমটা দেওয়া মুখটা দেখার জন্য না? এমন মনে হবে না ছোট বাবু। আর দ্বিতীয় বই যদি এইভাবে দ্বিতীয়বার হয় না, তাহলে তোমার ফেসবুকে তুলসী পাতা দেওয়ার ছবিটা তোমার বউ দেখতে পাবে। আর সেখানে কি লেখা থাকবে জানো? মি উইথ মাই ডিয়ার শশাঙ্গা। আমি এখন আসি ছোট বাবু। কোথায় যাচ্ছেন, শ্বশুর বাড়ি? না ছোট বাবু, আমি ওই নিজের বাড়ি। চল বলছি, চল। আমি বলছিলাম ছোট বাবু, বলো, রাত কেলা নেই বাঞ্চারাম, কি খবর এনেছো এই বস্তির ব্যাপারে? ইয়ে মানে আমি তো চেষ্টা করছি ছোট বাবু। চেষ্টা তোমার ইয়ে করে দেবো আমি, চাই রেজাল্ট। তুমি কি জানো, ওই বস্তির মানুষগুলোর জন্য আমার জীবন থেকে সুখ চলে গেছে। তাই আমার জীবনে যখন সুখ চলে গেছে, তাহলে বস্তির একটাও মানুষের মনে আমি সুখ রাখবো না। আমিও দেবো না ছোট বাবু। ওই সারাদের জীবন থেকে ঘুম, সুখ, শান্তি সব আমি কেড়ে নেবো। নিহাজ ব্যাপারটা রক্ষারক্ষিতে পৌঁছে গেল, তাই ফিরে এলাম ছোট বাবু। না হলে তাহলে সব ঠিকঠাক চলছিল ছোট বাবু। তোর থেকে রাম এসে ব্যাপারটা একবার থামিয়ে দিল। রামু সালা ওই মালে কিরিং করে ওই যে রিক্সা চালায়, হ্যাঁ, সালা ওর মাথায় আবার এই প্রতিবাদের ভূত এলে কি করে রে? না ছোট বাবু, ও সামান্য কিছু ব্যাপার। সামান্য ব্যাপার যখন, এখন উত্তর পাড়ায় রামুকে মেরে ফুটে দিয়ে এলি না কেন? তাহলে তো অন্তত কমসে কম ওই বস্তির মানুষগুলো আতঙ্কে ভয় পেত। না ছোট বাবু, ওই রামু মাথা ছোট লোক চ্যানেল হতে পারে, কিন্তু মানুষের চোখে ভগবান। আর আমি শালা শয়তান? হ্যাঁ, এটা তেতা যুগ নয় যে হাত জোড়া করে ভগবানকে ডাকলে ভগবান টুপ করে ওপর থেকে এসে আশীর্বাদ করবে। শালা মনে রেখো, এটা কলিযুগ। আর এই যুগে টাকাই ভগবান আর টাকাই মহাকাল। টাকাই মানুষকে শয়তান বানায়, হয় আজ নয় কাল। একদম ঠিক কথা বলেছো ছোট বাবু। তুমিও একটা সত্যি কথা শুনে রাখো সত্যবাবু, যে বস্তির ছোট লোকগুলোর জন্যে আমার বাবা ছোটবেলা থেকে মারা গেল, চলে গেল, আমি বাবার স্নেহ পেলাম না।
আমি ওই বস্তির প্রতিটা মেয়ে, আমার মাকেও তারা বিধবা করলো, আমি ওই বস্তির কোনো মেয়ে, সমস্ত মেয়ে স্বামীগুলোকে মেরে থান পড়িয়ে ছাড়বো। এটাই হবে রাবণের প্রতীক। আমি বুঝে এই ছোট বাবু, আমি বুঝে গেছি। ওই বস্তি থেকে বোকা বোকা ছেলেগুলোকে ধরে নিয়ে এসে বিষ ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলতে হবে, আর মেয়েগুলোকে ধরে নিয়ে এসে তোমার কাছে হ্যাঁ না, ওই পোষ মানানো বাঘিনী আমার ঠিক পছন্দ নয়। বাঘিনী হবে একটু বেশ হিংস্র, আর আমি খেলিয়ে তাদের পোষ মানাবো, সেটাই তো আমার ভালো লাগে। ম্যানেজার বাবু, আমার মামি আমাকে হায়না বানাতে চেয়েছিল, সারা আমি হয়ে গেছি সিংহ। আর জানো, সিংহ কখনো থাবা মারে না, আর যখন থাবা মারে শালা হৃৎপিণ্ডটা তুলে নিয়ে আসে। মরবে ওই বস্তির মানুষ এবার মরবে। ঘোড়া সাজান ম্যানেজার বাবু, ঘোড়া সাজান। আর দুদিন পরে পূর্ণিমার রাতে আমি শিকারে যাব, আর শিকারে গিয়ে আকাশের যে সুন্দরী চাঁদ, সেই সুন্দরী চাঁদের আলোয় আমি একটা চাঁদনিকে ধরে আনবো, এনে খাট সাজিয়ে আমার ফুলসজ্জা হবে, আমার তার সঙ্গে ফুলসজ্জা হবে। না आँख से खतरा ना पानी से, ना आँख से खतरा ना पानी से, खतरा है तो जवानी से। ये है जिंदगानी, और ये है रावण की कहानी। ভগবান নেই, ভগবান যদি থাকতো তাহলে একটা মেয়ের জীবনে এত বড় সর্বনাশ ঘটতো না। ওরা মানুষ নয়, এক একটা জানোয়ার। তাই তো দিনের পর দিন পাপ করেও ওদের কোনো সাজা হচ্ছে না। সাজা দেবে মাধবী, কে সাজা দেবে? তাই তো রাতের অন্ধকারে নির্ভয়ে ওদের কালো রাজত্ব কায়েম করে বসে আছে। আর ওই উপরে বসে থাকা ভগবান চোখ বন্ধ করে বসে আছে, কারণ ও বেটা চোখ খুললে যে ওই শয়তানের দল ওই ভগবানের উপর অত্যাচার করবে, অত্যাচার। কিন্তু আমাদের পাশে দাঁড়াবে এমন একটা মানুষও নেই। আমার আম্মু ভয় পাচ্ছে ওদের বিরুদ্ধে লড়তে। না 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 মাধবী, না। ওই রামে অত্যন্ত নরম মনের মানুষ। এই সমাজের জাতা গলে পড়ে ও একেবারে হাঁপিয়ে উঠেছে। তাহলে আমাদের কি হবে দাদা? আমাদের কে বাঁচাবে? কে আমি। আমাদের রক্ষা করবে? রাঘব বাবু, আপনি? আরে বাবা, ও তো চিন্তা কিসে, সব সময় তোমাদের পাশে আমি আছি, আর প্রতিকার করার জন্য আমি সব সময় তৈরি। তোমরা শুধু রাজি হলেই দুয়ে দুয়ে চার। তাই সুযোগ বুঝে 20 ডক্টর আপনি বসাতে চলে এসেছেন, তাই না ম্যানেজার বাবু? মাধবী, আর আপনার কথায় রাজি হওয়া মানে আমাদেরকে উত্তর পাড়া বস্তিটা ছেড়ে চলে যেতে হবে, তাই তো ম্যানেজার বাবু? সবই যখন বোঝো, অত ন্যাকামে করো কেন মাস্টার? ম্যানেজার বাবু, গ্রামের গরিব মানুষকে বাঁচানো যদি আপনার কাছে ন্যাকামি হয়ে যায়, তাহলে আমাদের কাছে এটাই আমাদের বাঁচার শেষ অস্ত্র। ভোঁতা হয়ে যাবে, সারা অস্ত্রটা একদম ভোঁতা হয়ে যাবে। আর বেশি বাড়াবাড়ি করলে না, তোমার সারা 2 নম্বর হাতটার গোটা থাকবে না। আজ নিচে, একদম আজ নিচে। জানো না, আমাদের ছোট বাবু উঁচু আওয়াজ একদম পছন্দ করে না। ওই দেখি আর কতদিন আমাদের দমিয়ে রাখবেন ম্যানেজার বাবু? ঠিক যতদিন না তোরা এই বস্তি ছেড়ে চলে যাচ্ছে, ঠিক ততদিন তোদের দগ্ধে মরতে হবে। ম্যানেজার বাবু, কিন্তু একটা কথা কান খুলে মনে রেখো, তোমাদের ভালো মন্দটা যখন তোমরা নিজেরাই বুঝে নিয়েছো, আর তোমরা নিজেরাই যখন নিজেরা মরবে বলে তৈরি হয়ে নিয়েছো, আর তোমরা মৃত্যুর জন্য তৈরি। আপনিও একটা কথা কান খুলে
শুনে রাখো, আপনাদের ওই বড় বাবু সূর্যকান্ত বর্মন আমাদের এই উত্তরপাড়ার বস্তিটাকে দিয়ে গেছে। দিয়ে গেছে? এ শালা বলে কি? দিয়ে গেছে? আরে বাবা, অতীত সব অতীত। বড়বাবু দিয়ে গেছেন, ছোটবাবু আজ দিতে চাইছে। তাদের জিনিস তারা নেবে, কখন নেবে আর কখন দেবে সেটা তাদেরই ব্যাপার। একটা কথা তোমরা কান খুলে শুনে রাখো, তোমরা কাল উদ্বাস্ত ছিলে আর আজও উদ্বাস্ত আছো। আমরা উদ্বাস্ত হলেও মাথা উঁচু করে বেঁচে আছি ম্যানেজার বাবু। আপনার মতন বড় লোকের পা চাটি না। আরো একটা কথা শুনে রাখুন ম্যানেজার বাবু, আমরা মরতে ভয় পাই না, তাই যতদিন আমরা বেঁচে আছি এই বস্তির মাটি আমরা কিছুতেই ছাড়বো না। তাই নাকি? তাহলে তো তোমাদের মরতেই হবে মাধবী। ম্যানেজার বাবু, শোনো মাধবী, একটা কথা কান খুলে শোনো, যার জোরে তোমাদের মুখ থেকে এত বড় বড় কথা বেরোচ্ছে না, সেই রামই যদি না থাকে, অবশ্য তাতে তোমাদের কিছু যায় আসে না, কারণ সে তো তোমার আর পেটের ছেলে না। না, না, পেটের ছেলে না হলেও ও যে আমাদের সন্তান। আর এই কথাটা যে এই বস্তির সবাই জানে। আর আপনিও জানেন আর আমরাও জানি, তাই বলছি ম্যানেজার বাবু, আপনি কেন আপনি ওদের বেশি বেশি করে পাটা চাচ্ছে? এই সমস্যা ম্যানেজার বাবু, আর একটা কথা শুনুন ম্যানেজার বাবু, কেউ না জানলেও আমি জানি ওই সূর্যকান্ত বর্মনের জীবনে আপনি কত বড় ক্ষতি করেছেন। তুমি কি বলতে চাইছো? আমি যে কি বলতে চাইছি আশা করি আপনি সেটা ঠিক ভালো করে বুঝে নিয়েছেন ম্যানেজার বাবু। মাধবী এসব কি সব বলছে? তবে কি সেদিন রাতে হাসপাতালে সেই ঘটনাটা মাধবী দেখে ফেলেছিল? তাহলে তাই যদি হয় কেলেঙ্কারি হয়ে যাবে। না না না, তা হতে পারে না। কি হলো ম্যানেজার বাবু, বিড়বিড় করে আপনি কি বকছেন? ভেবেছিলেন আপনার কোনো সাক্ষী নেই পাপের, তাই তো? কিন্তু আমি জানি আপনি পাপ করেছেন, আর সেই পাপ আপনাকে কোনোদিনও ছাড়বে না। আর সেই পাপের সাক্ষী যদি বেঁচে থাকে না ধরি, কতজনকে মারবেন ম্যানেজার বাবু? ঠিক কতজনকে? যতজন শালা আমার পথের কাঁটা হয়ে দাঁড়াবে আমি ততজনকেই মারবো। ম্যানেজার বাবু, আমি হলাম রাঘব ঘোষা। আমার আখের গুছোতে আমার নিজের হাত দুটো আমি কেটে ফেলতে পারি। ম্যানেজার বাবু, এত ভারী চুনো ফুটি, তোদের দুটোকেই নে এখানেই ফুটে দেব। এই এই শালি, তুই আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছিস, তাই তো? এই বস্তির মানুষদের খেপিয়ে তুলছিস, আর আমি সারা চুপচাপ বসে বসে দেখবো ম্যানেজার বাবু, মাধবীর হাতটা ছেড়ে মায়ের ভোগে পাঠিয়ে দেব। হাতটা ছেড়ে দিন বলছি, না হলে এই মাস্টার, এই রাঘব ঘোষাল, জব বাবা, আর একজন প্রতিবাদী নিয়ে এসে হাজির হলো। নিজের ওই ধূর্তটাকে এখানে দাড়ি টানো রাঘব ঘোষাল, না হলে কিন্তু ফল ভালো হবে না। তুই কি তোর নামটা মরাল লিস্টে তুলতে চাস নন্দিনী? রাঘব ঘোষাল, বাঁচা মরা তো স্বয়ং ভগবানের হাতে। তোর মতো একটা পচাটা কুত্তা না এর থেকে বেশি আর কিছুই করতে পারবে না। একদম নয়, একদম নয় ম্যানেজার বাবু, তোর চোখ রাঙালিকে নন্দিনীর ভয় পায় না।
তোদের অন্যায় দেখতে দেখতে না প্রতিবাদের ভাষাটা আপনা আপনি বেরিয়ে এসেছে। ওখানেই থেমে যা নন্দিনী, ওখানেই থেমে যা, না হলে তোর জীবনটা না শালা অন্ধকারে নেমে আসবে। আরে যা যা, আমাদের জীবনটা না ওই অন্ধকার দিয়ে থাকা, এর বাইরে আর কোনো অন্ধকারই প্রবেশ করতে পারবে না। এবার তোদের জীবনটা শুকনো খড়ের মতো দাও দাও করে জ্বলবে, দাও দাও করে জ্বলবে। এই মাধুরী, ওদের থেকে তোর বয়সটা একটু বেশি, ওদের একটু ভালো করে বোঝা। তবে একটা কথা কান খুলে মনে রাখ, এই বস্তিতে থাকতে হলে মাথাটা নিচু করে থাকতে হবে, উঁচু করে আমি একটা দৃশ্য দেখে আনছি। মা দেখো দেখো, তোমার জন্য না একটা নতুন শাড়ি কিনে নিয়ে এসেছি মা। আমি না আজ অনেক টাকা পেয়েছি রিক্সা চালিয়ে। এই দেখো দেখো শাড়িটা কেমন হয়েছে মা, দেখো। মা, মা, এ কি? তোমার মাথা থেকে রক্ত পড়ছে কেন মা? এ নন্দিনী, এই কি হয়েছে রে ভাই? তুই যে তার সন্তান, তার ফল ভোগ করছে তোর মা। খাইয়া পড়িয়ে মানুষ করেছে, তার ফল ভোগ করছে তোর মা। তাকে ছোট থেকে কোলের পিঠে করে মানুষ করেছে, তার পুরস্কার করছে তোর মা। নন্দিনী চুপ কর। কেন কেন চুপ করবো? সারা জীবন কি শুধু চুপ করে থাকবো? সেই ছোট থেকে শুনছি রামু এরকম মানুষ নয়, রামু একটু নরম মনের মানুষ, রামু এসব সহ্য করতে পারবে না। তাহলে থাকো চুপ করে। সত্যি করে বলতো কি হয়েছে নন্দিনী? কি হবে? যা হয়ে আসছে তাই হয়েছে। তার মানে রাঘব ঘোষাল এসেছিল, মাসিমাকে শাসিয়ে গেছে, আর তার প্রমাণ হলেন ওই মাসিমা। রাঘব ঘোষাল। করি, হ্যাঁ? আমাদের হাতে দুটো হাত আছে, আমরা কি সারা জীবন কি হাত দুটো ওদের লাঠির মার আটকে যাবো? ওরা কি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে উঠবে না? রামু, শোন শোন, তুই শোন আমার কথাটা শোন। তার আগে তুই আমার কথা শোন। আচ্ছা আচ্ছা রাম, তুই আমাকে তো ভালোবাসিস। কিরে, টাকা টাকা রাম, আমার দিকে টাকা। বল রাম বল, তুই আমাকে তো সত্যি সত্যি ভালোবাসিস? তাহলে তুই কি সহ্য করতে পারবি যদি কোনোদিন শুনিস ওই ওই নিমাই কাকার মেয়ে পাপড়ির মতো, বড়াই কাকার মেয়ে নিমায়ের মতন আমার এই ধর্ষিতা নম্র দেহটা যদি রাস্তার ধারে পড়ে থাকে? আমি মানছি আমি ভীতু, কিন্তু আমি কাপুরুষ নই। আমার ভেতরে একটা নরম মন আছে, তাই বলে আমি বিবেকহীন নই। ছোটবেলা থেকে অনেক অত্যাচার অন্যায় থেকেও চুপ করে থাকি, তার মানে আমি বোবা নই। মা, মা গো, রামু, রামু, বাবা, আমি মরার ভয় পাই না মা। রামু, শুধু এই তোমাদের কথা ভেবে আমি চুপ করে থাকি। রামু। অহংকার, ওই অহংকার ওই চিতার আগুনেও কাজে লাগবে না। অহংকার পুড়ে ছাই হয়ে ওই মাটিতে মিশে যাবে। আজ যে রাজা, কাল সে ফকির, ও খেলাটাই ধরি। তুই আমার অহংকার, তুই আমার অহংকার, তুই আমার ভালোবাসা। আর এই রামু বেঁচে থাকতে তার ভালোবাসাকে ওই নোংরা বাজারে বিক্রি হতে দেবে না। মা, মা গো, আজ তোমার কপাল থেকে যেভাবে রক্ত ঝরছে না মা, একদিন একদিন ওই জানোয়ারগুলো সারা শরীর থেকে ঠিক একই ভাবে রক্ত ঝরবে। মা, মা গো, আমি তোমার আদর্শে দীক্ষিত মা, আমি তোমার শিক্ষায় শিক্ষিত। তাই তো এই বস্তির প্রত্যেকটা মানুষ আমার আপন, সবাই আমার প্রিয়। কিন্তু মা, মা গো, মায়ের উপমা যে শুধু তুমি মা গো, শুধুই তুমি।
মগু হিমালয় হয়ে তুমি শিয়রে থাকো, কত ঝড়ে আঘাত থেকে বাঁচিয়ে রাখো। মগু হিমালয় হয়ে তুমি শিয়রে থাকো, কত ঝড়ে আঘাত থেকে বাঁচিয়ে রাখো। তবু মমতাময়ী তুমি দু হাত মেলে আয় বাছা তুলে 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 পৃথিবীর এই আলো দেখিয়েছিল তোমারই আমাকে শীতল তুমি দেখা হোক, আজ আমি ওর দেখাচ্ছি মজা। গত 3 দিন হলো আমার সাথে একটা কথা পর্যন্ত বলেনি। বাবু সারাদিন শুধু ব্যস্ত ব্যস্ত আর ব্যস্ত, কাগজপত্র নিয়ে একবার এদিক আর একবার ওদিক ছোটাছুটি করছে। অবশ্য সেটাও তো করা দরকার, কিন্তু তাই বলে আমার সঙ্গে দেখা পর্যন্ত করবে না। আজ আসুন, দেখাচ্ছি মজা। যা গেছো আমার সব দিয়ে দে। এ কি, কে তুমি? একদম ঘোরার চেষ্টা করবি না। কি আছে দে। আমার কাছে দেওয়ার মতো তো কিছুই নেই। ওসব কথা আমি শুনতে চাই না, সবটাই আমার চাই। বেশ, তাহলে নিয়েই নে। এই আমার চাই। ভালোবাসার মানুষকে যদি চিনতেই না পারি, তাহলে ভালোবেসে লাভ কি বল? আরে মেয়ে দেখি লাভ ক্ষতির অংশ সব বুঝতে শিখে গেছে। সময় শিখিয়ে দিয়েছে প্রতীক। তা না হলে এই এত বড় পৃথিবীতে আমাদের মতো মেয়েদের যে বেঁচে থাকা ভীষণ দায়। ইন্ডিয়া, তুই ভাবিস না এই প্রতীক যখন তোর হাত ধরেছে একদম তোকে ছেড়ে দেবে না। সারাটা জীবন তোকে আমি আঁকড়ে রাখবো। যতই আসুক ঝড় ঝঞ্ঝা তখন তোকে ছাড়বো না, তোকে কিছুতেই ছাড়বো না। সেই বিশ্বাস আর ভরসা নিয়েই তো তোকে আমি ভালোবেসেছি প্রতীক। তা না হলে আমাদের মতো মেয়েদের কি মূল্য আছে বল? এই মূল্যহীন সমাজে কারো কোনো মূল্য নেই। তাই তো অকালে ভুলের মতো এই বস্তু থেকে কত জীবন ঝরে যাচ্ছে, কেউ তার হদিশাকে বলতো। তাই তো আমার মাঝে মাঝে ভয় হয় প্রতীক, যদি আমারও এমন কখনো। আমি তো আছি, এই প্রতীক তোর আছে। এই যা, তোকে আমি একটা কথা বলতে ভুলে গেছি। কি কথা? আরে বাবা, এই মাত্র আমি বিডিও অফিস থেকে এলাম। এই দেখ কাগজগুলো দেখি আমি সব বলেছি। উনি বললেন তোমাদের কোনো অসুবিধা নেই, সব ঠিক হয়ে যাবে। কিন্তু আইনটা যারা কিনে রেখেছে। আরে আমরা বস্তির মানুষ যদি একজোট হয়ে থাকি তাহলে কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। কিন্তু টাকার জোরে? আরে টাকার জোরে সবকিছু হয় না রে বিন্দিয়া, সবকিছু হয় না। প্রতীক, তোর আমার ভালোবাসা এই বন্ধন কেউ ছিঁড়তে পারবে না, কোনোদিন ছিঁড়তে পারবে না। সাগর নদী যেমন করে মোহনায় মিশে, সাগর নদী যেমন করে মোহনায় মিশে, এমন করে মিলব মোরা ভালোবেসে। তুমি আমার কত প্রিয় তখন তুমি বুঝে নিও। তুমি আমার কত প্রিয় তখন তুমি বুঝে নিও। আপন করে নিও আমার ভালোবেসে, সাগর নদী যেমন করে মোহনায় মিশে। কাছে গেলে যেখানে থাকি থাকবে যে তোমারি। তোমারই হয়ে চিরদিন থাকবো রে তোমার
সুখ দিয়া বেশে সাগর নদী যেমন করে মোহনায় মিশে, সাগর নদী যেমন ভালোবেসে তুমি আমার কত প্রিয় তখন তুমি বুঝে নিও তুমি আমার কত তখন তুমি বুঝে নিও, আপন করে নিও আমার ভালোবেসে। সাগর নদী যেমন করে মোহনায় মিশে। আমি দেখে ফেলেছি, আমি সব দেখে ফেলেছি। দাদা তুমি এখানে? বালে আমি এখানে আসবো না কেন? এখানে না এলে রাধা কৃষ্ণের এমন যুগল মিলন কি দেখতে পেতাম? এ পতি পতি পতি, তুই আমার মনকে কোনো দিন কাঁদাবি না তো? কখনো না কাঁদাবো না। সত্যি সত্যি বলছিস তো? সত্যি বলছিস তো? সত্যি 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 তোমার বোনকে আমি রাজরানী করে রাখবো, বোনকে আমি বুকে আগলে রাখবো। তুমি বলে এবার তুমি খুশি তো? বুঝছি বুঝছি, আমি আমি খুব খুশি। আসলে আমার বোনটা তো অনেক কষ্ট করেছে তো, তাই আমি চাই ও যেন খুব খুব খুশি হয়, খুব খুশি হয়। আর কাঁদতে হবে না রে বোন, আর কাঁদতে হবে না। তুই দেখবি প্রতীক তোকে না খুব ভালোবাসিবে। দাদা তুই যখন লাল বেনারসি শাড়ি পরে কনের সাজে প্রতীকের বাড়ি যাবি তখন না আমার খুব কষ্ট হবে রে দাদা আমি বলো একা হয়ে যাবো। না, তুমি দেখে নিও আমি তোমায় ছেড়ে কোথাও যাব না দাদা, আমি তোমায় ছেড়ে কোথাও যাব না। তোর পাশে কাছে কখনো হয়? বিয়ের পর তো ছোটুর বাড়ি যেতেই হয়। হ্যাঁ, তুই একদম ভাববি না, আমার না কিচ্ছু হবে না। হ্যাঁ, কিচ্ছু হবে না। তোরা কাউকে কিচ্ছু ভাবতে হবে না, বিয়ের পর আমরা তিনজনে একসঙ্গে থাকবো। হ্যাঁ, সত্যি। এই তোমার মতো বটগাছে আমরা মাথায় করে রাখবো, এই বটগাছের ছাওয়ায় আমরা সুখে সংসার গড়ে তুলবো। এই এইটা আমি সব ভুলেই গেছি। আরে বাবা, এই কাগজগুলো তো সবাইকে দেখাতে হবে। যাই একবার বড় মাঠে ঘুরেও যেতে হবে। আর বিন্দিয়া, তুই দাদাকে নিয়ে বাড়ি যা, আমি একটু পরে ফিরে আসছি। হ্যাঁ শোন, বেশি দেরি করিস না, সন্ধ্যা হয়ে আসছে, আমি চললাম। এবং বোন চল চল বোন চল, এবার আমরা বাড়ি যাই, চল। আমার কপালে কি এত সুখ আছে দাদা? কেন থাকবে না লে, কেন থাকবে না? ওই ওই ভগবান তো সবার কপালে সুখ দেয়। দাদা আমরা তো অনেক কষ্ট করেছি বল, এবার দেখবি আমরা না অনেক অনেক সুখ পাবো। হ্যাঁ, সুখ পেতে কে না চায় দাদা, কিন্তু দুঃখের হাওয়াটা এতই প্রবল যে সুখটাকে ধরা ছোঁয়ার বাইরে বলে মনে হয়। না দেবো না, তুই দেখিস তুই অনেক সুখ পাবি দাদা জানিস বোন, তুই যখন আমাকে ভাই দিস তখন আমি ওই ভগবানকে মনে মনে বলি, এ ভগবান আমার বোনকে তুমি অনেক অনেক সুখ দিও, অনেক সুখ দিও। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, আর কি আমি চাই, নাই বা পেলাম কান্না চুনি, দুঃখ আমার কিছু দিনা
ভগবান হয়তো আমার এই মনের কথাটা শুনে নিয়েছে, বুঝলি দাদা। লিখছে না। আমি তোকে কিছু দিতে পারবো না রে বল, কিচ্ছু দিতে পারবো না। না দাদা না, আমার যে আর কিছুই চাই না দাদা। আমি যে তোমার মতো একটা দাদা পেয়েছি, এর থেকে বেশি আমি আর কি চাইবো বলো? আমার আর কিছুই চাওয়ার নেই। বা তোদের যদি ভাই বোনের মধ্যে চা পাওয়া সব শেষ করে দিবি, তা আমি ফেসবুকে লাইভ দেবো কি করে? ছোট বাবু, আপনি এখানে? ওই ঝিলের ধারে বসে বসে ছোলা ভাজা খাচ্ছিলাম, আর ঝিলের ঠান্ডা হাওয়া অনেকক্ষণ ধরে বসে বসে কোমরটা যেন ধরে গেছিল, তাই ভাবলাম একটু পাইচারি করে আসি। তা দূর থেকে দেখতে পেলাম তোকে, ভাবলাম এই কোমরের সঙ্গে সঙ্গে শরীরটাকেও ঝাড়িয়ে নিয়ে একটু। আপনার যা ইচ্ছে তাই করুন। দাদা চলো আমরা এ মা, আমি এলাম আর তোমরা চলে যাবে? না না, ছোলা ভাজা খাও, ছোলা ভাজা। আমি খাবো না। ঠিক আছে, তোমার খেতে হবে না। ক্যাবলাদা, ক্যাবলাদা ছোলা ভাজা খাও। না, আমি খাবো না। আমি জানি তুমি খুব বাজে। হ্যাঁ, এই দেখো দেখো, সারা পরীক্ষা দিলাম না, তার আগে সারা রেজাল্ট দিয়ে দিল। আরে বাবা, আমি পরীক্ষায় পাস করবো আমি জানি। আরে আমারও তো মাঝে মাঝে ইচ্ছা করে নাকি। আরে বাবা, চা পাওয়ার কি শেষ আছে রে পাগলি? আরে কদিন ধরে দেখছি তুই বেশ ডাগর ডগর হয়ে উঠেছিস, তাই আজ যখন সুযোগ পেলাম তা সেটা সেই সুযোগটা হাতছাড়া করা যায় রে পাগলি। আওয়াজ নিচে। এখন পর্যন্ত সব দর্শকরা জেনে গেছে উঁচু আওয়াজ আর এই মেয়েদের কান্না, এই দুটোই আমি একদম সহ্য করতে পারি না। ছোট বাবু নয়, ছোট বাবু নয়, রাজ আদিত্য বর্মন, ছোট করে রাবণ। বল, লোক ডাকবি? লোক ডাকবি, আমার মা বাবা তুলে গালাগালি করবি। আরে ওসব পুরনো হয়ে গেছে, পুরনো হয়ে গেছে। আসল ব্যাপারটা কি জানিস তো? দিনের বেলায় আমার মেকআপ করা ছবিটা দেখেছিস, রাতের অন্ধকারে তো আমার মেকআপ ছাড়া ছবি দেখিস না, তাই তাই এত টুপা করছি। শোন, রাতের অন্ধকারে শিয়াল ডাকে তো জানিস, আমার আওয়াজ পেলে শিয়ালের ডাকও বন্ধ হয়ে যায়, কারণ তারা জানে সালা রাতের রাজা রাবণ এসে গেছে। ওই শিয়ালদের জন্য আপনি রাবণ হতে পারে, কিন্তু আমাদের মতো গরিব মানুষদের জন্য নয়। চল চল চল, আমরা এখান থেকে চলে যাই। এই দাঁড়া, ছোলা ছোলা বাজা খা, ছোলা বাজা খা, খাওয়াজি ছোলা বাজা খা। বাস, ও ছোলা বাজা খা, বাস, বস। এই আওয়াজ নিচে, আওয়াজ নিচে। উঁচু আওয়াজ আর মেয়েদের কান্না, এই দুটো তো আমি পছন্দ করি না। ছেড়ে দিন বলছি, আমাকে আপনি ছেড়ে দিন, ছেড়ে দিন ছোট বাবু, আমাকে ছেড়ে দিন। ছেড়ে দিলাম। ছোট বাবু, আমার কিছু ভুল হয়ে গেছে ছোট বাবু, আমাকে আপনি ছেড়ে দিন। আর আমি কখনো আমি করবো না। আপনি যা বলবেন আমি তাই করবো, ছেড়ে দিন। ঠিক আছে, আমার বোনটাকে ছেড়ে দে। আমি থাকতে আমার বোনকে কোনো ছলবলাট করতে পারবি না, শয়তান। শালা ভালো করে প্যান্টের দড়ি বাঁধতে পারে না, শয়তান শয়তান করতে রে আস। শালা কি বলে বলো তো? শালা তোদের মতো মানুষদের ক্ষতি করার জন্যই শালা আমার যে নেশা, এটা শুনে রাখ। তুই দুদিন বসে বসে ছোলা খা, বসে ছোলা খা, ছোলা খা বলছি। না, আপনি আমার এত বড় সম্মান করবেন ছোট বাবু, আপনি আমাকে ছেড়ে দিন। আপনি যা বলবেন আমি তাই করবো। হ্যাঁ, যা বলবো তাই করবি? তাহলে তাহলে বল, একটু জোরে বল। আরে ঝিলের পাশে হাওয়া চলছে তো, শুনতে পাচ্ছি, জোরে বল, জোরে বল। আপনি যা বলবেন আমি তাই করবো। করবি? তাহলে বস।
বস। না। আপনি আমার একেবারে সব কিছু করে দিতে হবে। না। साला अजब चीज है मगरमच्छ, साला जितना खाता है उतना भूखा रहता है। ए बिंदिया, শোন শোন, ভাবছিস কি ভাবছিস? সালা আমার ইন্দ্রিয়ের জন্য তোকে ভোগ করেছি না রে না। আরে আমার টাকা যা আছে আমি তোর মতো বিন্দিয়া 1000টা আমার পায়ের নিচে প্রতিদিন আনতে পারি, কিন্তু অনেক দিন ধরে দেখছি তুই বস্তির মাথা হয়ে উঠেছিস, তাই তোর মাথাটাকে ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে গেলাম। আর একটা কথা শোন, আজকের এই ঘটনা যেন কেউ কোনোদিন জানতে না পারে। এই যে আজকের এই ঘটনা কেউ কোনোদিন জানতে যেন না পারে। না, আর যদি যদি জানে তাহলে কি হবে? মেরে ফেলবে। কাকে? আমাকে। দোষ সালা, তোকে না তো ওই বোনটাকে মেরে ফেলবো, সালা বাবার ভোগে পাঠিয়ে দেবো। এই খিলে বসে বসে ছোলা ভাজা খাচ্ছিলাম, সঙ্গে ছিল ঠান্ডা হাওয়া, তারপর তুই। আরে সালা বাড়িতে ছোলা ভাজাও আছে, ঠান্ডা হাওয়া আছে, সালা তুই তো নেই। তাই আজকের দিনটা তুই আমার সঙ্গে বরবন বাড়িতে চল। আমার সঙ্গে তুই বরবন বাড়িতে সারা রাত তুই বাগান বাড়িতে কাটাবি। এই বুলেট, সালা দাদার ছোলা খাওয়া হয়ে গেলে ওকে নিয়ে আমার বাগান বাড়িতে আসিস। বলছি আমি হলাম রাঘব ঘোষাল। আমি সারা জীবনে কারোর কোনোদিন ভালো করিনি আর করব না, শুধু আমার নিজের ছাড়া। ওই সারা সূর্যকান্ত বর্মন আমার পরম বন্ধু হলে কি হবে? ও শালা আমার জীবনের চরম সত্য, কারণ ও আমার জীবনের কোনো অংশটাকে ভালো করে মেলতে দেয়নি। তাই তো আমি ওর সাজানো বাগানটাকে একটু একটু করে ছাজেরা করে দিয়েছি। আমার কুকর্মের সাক্ষী কেউ নেই, কিন্তু ওই শালী মাধবী, ও কেমন করে জানলো হাসপাতালের সেই ঘটনা? তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। তার আগে ওই শালী মাধবীকে আর ওর ছেলে রিস্কাওয়ালাকে আমি দুটোকেই ছাড়খাড় করে দেব, ছাড়খাড়। কি ব্যাপার ম্যানেজার বাবু? মানে ঘটনাটা ম্যাডাম, কি এমন ঘটনা ঘটেছে যার জন্য সোজা এখানে চলে এলেন? ঘটনাটা ম্যাডাম ঘটনাটা কি তাই বলুন। ওই উত্তরপাড়া বস্তিটা ম্যাডাম। হোয়াট? তার মানে কি ওই ছোট লোকগুলো আবার নতুন করে মাথা ছাড়া দিয়েছে? শুধু মাথা ছাড়া নয় ম্যাডাম, মাথা নাড়া শিখে গেছে। আর এই সবের ইন্ধন জোগাচ্ছে ওই বস্তির ছেলে রামু। কে? বলেন কি ম্যানেজার বাবু? সামান্য একটা রিক্সাওয়ালা যার নিজের মাথার ছাদ জোটে না, সে কিনা অন্যের মাথা রক্ষা করবে? তবে বলছি কি ম্যাডাম, মা ছেলে মিলে ওই বস্তির লোকেদের খেপে তুলছে আর ওদের কানে প্রতিবাদের মন্ত্র জাগাচ্ছে। যে মুখ দিয়ে প্রতিবাদের ভাষা বেরোচ্ছে সেই মুখগুলোকে একেবারে স্তব্ধ করে দিন, যাতে ওই মুখ দিয়ে আর কেউ প্রতিবাদের কথা না বার করতে পারে। আপনি ভাববেন না ম্যাডাম, আপনি ভাববেন না। আমি ওদেরকে টাইট দেওয়ার জন্যে একটা পাকা ব্যবস্থা করে রেখেছি। তাছাড়া এবারে এমন টাইট দেব, সারা প্যাচ কেটে যাবে কিন্তু নাট খুলবে না। প্যাচ কাটবে না খুলবে
সেটা আপনি দেখবেন। শুধু এইটুকু মনে রাখবেন, এই দেবী বর্মন ওই বস্তিতে শুধু আগুন দেখতে চায়, আগুন। একদিন ওই বস্তির জন্য আমার জীবনে অন্ধকার নেমে এসেছিল, তাই ওদের জীবনে আর কোনো দিন কোনো আলো থাকবে না। দেবো না ম্যাডাম, দেবো না। আমি কিছুতেই এলইডি লাইট জ্বলতে দেবো না, ল্যাম্পও জ্বলতে দেবো না। সারা ওই সারাদের জন্য আমার বন্ধুটা আমার জীবন থেকে হারিয়ে গেছে ম্যাডাম। সেদিন সারারা গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়ে দিয়েছে ম্যাডাম। সেদিন সূর্য যদি ঠিক সময়ে হসপিটালে পৌঁছতো, তাহলে রক্তের অভাবে আমার ছোট ছেলেটা ওইভাবে মারা যেত না। শুধু বস্তিটা নেওয়ার জন্য ম্যাডাম সারারা ওইভাবে অ্যাক্সিডেন্ট করিয়েছে। যাক, পুরোনো কথা বাদ দিন ম্যানেজার বাবু, আপনি দেখুন ওই ছোট লোকগুলোর ব্যাপারে কি ব্যবস্থা নেব। আর যদি এখানে একবার থাকতো। আপনি একদম ভাববেন না ম্যাডাম, আমি ছোটবাবুকে ব্যাপারটা সব বলেছি, আর ছোটবাবু আমাকে প্ল্যান দিয়েছে, আর আমি ছোটবাবুর প্ল্যান মতো একটু একটু করে আগাচ্ছি। কি বলছে আপনাদের ছোট বাবু? একদম মহাভারতের চক্রভূ ম্যাডাম। সারা অভিমন্য ঢুকতে পারবে কিন্তু বেরোতে পারবে না। ভেতরে আসতে পারি? আরে রামু, আয় 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 ভিতরে আয়। তাই ছোটবাবু খবর পাঠিয়েছিলেন, তাই। তো আরে ছোটবাবু বললেন বস্তির সব থেকে ভালো ছেলেটা তুই ডেকে নিয়ে আয়, আমি বসে একটা মিটমাট করে নেব। এটা আমার সৌভাগ্য ম্যানেজার বাবু। দেখ রামু, আমি স্বীকার করছি রামু, সেদিন একটা রাগের মাথায় আমি ভুল কাজ করে ফেলেছি। আমি তাই বলছি রামু তুই ভুলে যা। ভুলে গেছি ম্যানেজার বাবু। সেই সকাল থেকে সংসার চালানোর চিন্তা এত মাথায় থাকে যে আলাদা করে যে রাত পুষে রাখবো তার কোনো জায়গাই নেই। তুই এক কাজ কর রামু, ওই ম্যাডামের পায়ে একটা প্রণাম কর। আচ্ছা যা। What? No! আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? কোথাকার কে তার কোনো ঠিক নেই, সে কিনা আমার পায়ে হাত দিয়ে প্রণাম করবে। আপনি কি বলছেন ম্যাডাম? ম্যাডাম তো একদম ঠিক কথাই বলেছেন। আমি সত্যি অতি গরিব সাধারণ একটা মানুষ। সত্যি আপনাকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই। তবে যোগ্য ব্যক্তিকে যোগ্য সম্মানটা দেওয়ার শিক্ষাটা আমি পেয়েছি, না হয় সেটাই নিন। Get out! Just get out! ম্যাডাম আপনি কি করলেন? আমি ঠিক সময় মতো মরার ওপর। আমি কি করলাম? হাজার হোক, আমি তো একজন মা হয়ে ছেলের বয়সী একটা ছেলেকে। নো, আমি দেবী বর্মন। ওই ছোট লোকগুলোর কাছে আমার কোনো দিন দুর্বল হলে চলবে না। একেই বলে মরার ওপর খাড়া বাড়ি। আমি ঠিক সময় ঠিক জায়গায় ঠিক জিনিসটা প্রয়োগ করতে পেরেছি তো, হ্যাঁ? এবার আমার হবে পৌষ মাস, আর শালা ওদের হবে সর্বনাশ। তুই জানিস তো ম্যাডাম, আসলে উনি আমার আসল জায়গাটা বুঝিয়ে দিয়েছেন। আমি তো মূর্খ, তাই ভুল করে ভগবানকে ছুটে গিয়েছিলাম। আমি ভুলে গিয়েছিলাম ভগবানকে সবসময় দূর থেকে দর্শন করতে হয়। তার কাছে যাওয়া বা তাকে ছুঁয়ে দেখার অধিকার যে আমাদের মতো গরিব মানুষের নেই। তুই একদম মন খারাপ করিস না। আসলে কি জানিস তো, আমাদের ম্যাডাম সমাজের উচ্চ স্তরে বসে থাকা বিত্তবান একজন মানুষ। রামু, আমাদের মতো হতদরিদ্র অসহায় মানুষের কাছে যিনি দাতা ত্রাতা বিধাতা। আসলে কি জানেন তো ম্যানেজার বাবু, আমাদের জন্মের পরে 21 দিন ওই আতুর ঘরে ভাগ্য বিধাতা আমাদের ভাগ্যটা লিখলেও আসল নিয়ন্ত্রণ তো ওনাদেরই হাতে। তুই একদম মন খারাপ করিস না রামু। আমি একজন সামান্য রিক্সাওয়ালা ম্যানেজার বাবু।
সারা দিন ধরে বহু মানুষের বোঝা এদিক থেকে ওদিকে বয়ে নিয়ে যেতে হয়। তাই তো আমাদের মতো হতদরিদ্র অসহায় গরিব মানুষের ভাগ্য রথের দড়িটা যে ওনার হাতে, ওনাই যেদিকেই টানবেন সেদিকেই তো আমাদের যেতে হবে। তাছাড়া এই আমার মতো এই বস্তিতে পড়ে থাকা একটা ফালতু ছেলেকে এই এত বড় বিশাল অট্টালিকায় ঢুকতে দিয়েছেন, এর চেয়ে বেশি চাওয়াটা তো আমারও অন্যায় ম্যানেজার বাবু। আমাকে ক্ষমা করে দেবেন, আজ আমি আসি। পথ জানি না কোথায় হবে সে। কি ব্যাপার রামু, কখন এসছিস তুই? কি ব্যাপার, কখন এসছিস রামু তুই? অনেকক্ষণ এসেছি। মায়ের সঙ্গে কথা হয়েছে তো? না মানে আরে তোদলাচ্ছিস কেন? রাজ, তুই ওকে এখানে রেখেছিস কেন? সেই কৈফিয়তটা কি তোমাকে দিতে হবে মামি? রাজ, আমি জানতে চাইছি ওকে এখানে কেন রেখেছিস? প্রয়োজন আছে তাই ডেকে এনেছি। তোমার ভালো না লাগলে তুমি আসতে পারো। রাজ, তুই বোধহয় ভুলে যাচ্ছিস যে আমি তোর মা। আর তুমিও বোধহয় ভুলে যাচ্ছ মা, এই বর্মন বাড়ির তুমি ময়রানি হলেও আমি এই বর্মন বাড়ির রাজপুত। আন্ডারস্ট্যান্ড? রাজ, তুইও মনে রাখিস যে আমি তোকে জন্ম দিয়েছি, তুই কিন্তু আমাকে জন্ম দিসনি। যাক, ওকে এখান থেকে যেতে দে, আর ওর যেন কোনো ক্ষতি না হয় কথাটা মনে রাখিস। ঠিক আছে। ওর কথায় তুমি কিছু মনে করো না বাবা। আজকের ঘটনাটা তুমি ভুলে যেও কেমন, কারণ তুমি তুমি তো আমার সন্তানের মতো, আর আমি যে মা। কি ব্যাপার ম্যানেজার বাবু, অসময়ে লিচু গাছে লিচু ফলেছে? এত তো 12 মাসের গাছ তো লিচু গাছ নয়। আমার মামি কেমন যাক সে কথা। এই রামু, ওই উত্তর পাড়ার বস্তির ব্যাপার নিয়ে কি হয়েছে বলতো? হ্যাঁ, ম্যানেজার বাবু বলছিলেন সেই জন্যই কথা বলার জন্য আপনি ডেকে পাঠিয়েছেন। বাবা, তোর বুদ্ধি তো খুব দেখছি। সালা ড বললে ডোমজুর আর ম বললে মেদিনীপুর, কিন্তু সালা ম দিয়ে তো আরো 3টে জিনিস হয় রে। মদ, মাংস আর সালা সালা মানসিকতা পাল্টা, তারপর তো দেশ পাল্টাবে। সালা ম দিয়ে মাসি, মামা আর মা। একটা মানুষের জীবনে এগিয়ে যাওয়ার জন্য লড়াইয়ের প্রয়োজন হয়, আর লড়াই ছাড়াই তো কেউ জিততে পারে না। কিন্তু বাবা, আগে এটা জানতে হবে এই লড়াইটা কার সঙ্গে করছো বাবা। না ছোট বাবু, না, আপনি আমাকে ভুল বুঝেছেন। আপনার বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা বা সাহস এই দুটোর কোনোটাই আমার নেই। আমি তো শুধু আমার অধিকারটা বুঝে নেওয়ার জন্য এসেছি। অধিকার? তুই কোন অধিকারের কথা বলছিস রে রামু? যেটা আপনার বাবা আমাদেরকে দান করে দিয়ে গিয়েছিলেন, ওই উত্তর পাড়ার বস্তিটা। তোর সাহস তো কম নাই, তুই আমার বাড়িতে দাঁড়িয়ে আর আমার অধিকারটার কথা চিনে নেওয়ার কথা বলছিস। ছোট বাবু, আপনি তো জমিদার, মহাজন মানুষ। এই এলাকার প্রায় প্রত্যেকটা জমি তো আপনার। দয়া করে শুধু আমাদের ওই জমিটা কাটবেন না। আরে দয়া মমতা আমার নেই রে, বুঝলি? সালা আমার ওই দয়া মমতা আমার কিচ্ছু নেই। আমি যখন বলেছি ওই উত্তর পাড়ার বস্তিটা আমার চাই তো চাই। তুই বোধহয় জানিস না রামু, ওই উত্তর পাড়ার মানুষগুলোর জন্যে আমার বাবা চলে গেছে, আমার মা অল্প বয়সে বিধবা হয়েছে। বাবু না, এটা ভুল। ছোট থেকে আপনাকে ভুল বোঝানো হয়েছে, ভুল শেখানো হয়েছে। ছোট বাবু, কারার মালিক আমরা কেউ না, সবই ওই ওপরওয়ালা ভগবানের ওপর যে কারোর কোনো কথা চলে না ছোট বাবু। কি বল ভগবান? রামু, তুই যেখানে দাঁড়িয়ে কথা বলছিস না,
এখানকার ভগবানও আমি, আর শালা শয়তানও আমি। আমি চাইলে তোকে মেরে এখানে এক্ষুনি পুঁতে দিতে পারি, কেউ শালা কেউ জানতে পারবে না। তাতে লাভ, তাতে তাতে লাভ এই আমার মতো একটা গরিব রিক্সাওয়ালাকে মেরে আপনার কি লাভ? তাছাড়া আমি যদি মরেও বাঁচাই, এই বস্তির হাজার হাজার মানুষ তাদের অধিকারটা বুঝে নেওয়ার জন্য একজোট হয়ে আপনার সামনে দাঁড়াবে। হাজার হাজার মানুষ আরে মেরে পুঁতে দেবো। আমাদের এই কবজির জোরটা কম হলেও এই মনের জোর আর বুকের পাটাটা অনেক বেশি। তার মানে তুমি আপনার তৈরি করা ঝড় দিয়ে আপনি আমাদের ঘরের চাল ওড়াতে চাইছেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, এই বস্তির একটা মানুষ আপনার সামনে দাঁড়িয়ে ওই আপনার ঝড়ের মোকাবিলা করবে। তার মানে তুই আমার সঙ্গে লড়াই চাইছিস? লড়াইটা আপনার কাছে নেশা হতে পারে, কিন্তু আমাদের কাছে বাঁচার আশা। আর আপনি 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 সমাজের অনেক উঁচুতে বসে আছেন, সেখান থেকে টুক করে পড়ে মরে যাওয়ার ভয়টা আপনার থাকতে পারে, কিন্তু আমার নেই। আমি বলছিলাম রামু, এই শোন, নিজের কবরটা তুই নিজেই খুললি রামু। ছোটবেলা থেকে না ওই শালা কবর আর শ্মশানে শুয়ে শুয়ে বড় হয়েছি, শালা ভয়টাই নেই। রামু, পরিণাম কিন্তু কেউটে সাপ না তার ছায়াকে ছোবল মারে, আর তুই তো শালা এই ছোট বাবুর ছায়া সঙ্গে সামলে থাকিস। এর পরিণামটা ভালো হবে না রামু। পরিণামে কি হবে না হবে ভবিষ্যতের কথা জানি না, তবে যাওয়ার আগে আপনাকে একটা কথা বলে যাই, গরিব মানুষের মুখের খাবার আর ক্ষুধার্ত বাঘের মুখের শিকার কখনোই কাটতে যাবেন না। দুটোই বিপজ্জনক। রাজ, আদিত্য, বর্বর, এই যেন অজানা এক পথ। কে জানে কোথায় হবে এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পর আপনি হাসছেন? আরে তুমিও হাসো, হাসলে স্বাস্থ্য ভালো থাকবে, অনেকদিন বাঁচবে ম্যানেজার বাবু। আচ্ছা ম্যানেজার বাবু, ওই নিউটনের তৃতীয় গতিসূত্র তুমি কি জানো? আগে না। তা জানবে কি করে? ছোটবেলাতে ওদের লেখাপড়া করে তেল মারতে শিখেছ না ম্যানেজার তো না। ম্যানেজার বলে কি পড়াশোনা করতে হবে না? শোনো, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি, শোনো, প্রত্যেক ক্রিয়ারই বিপরীত প্রতিক্রিয়া আছে। তাই এখন দর্শকরা এক্ষুনি রামুর কথা শুনে যারা হাততালি দিলে, রুমাল আছে তো সবার কাছে, রুমাল, সব রুমালটা বের করে, তখন তো আপনাদের চোখে জল ফেলতে হবে, আর রুমালটা ব্যবহার করবেন চোখ মোছার জন্যে। তারপরে একদিন ওই রামুর জীবনে এসে যাবে কালো দিন, আসবে কালো দিন, তখন আপনারা যারা হাততালি দিলেন তারা সব রুমাল বের করবেন চোখ মোছার জন্য। রুমাল রুমাল রুমাল।